নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ থেকে শুরু করছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভ্রমণ কাহিনী, বাঙালির আমেরিকা দর্শন। আজ পর্ব 1। নিউ ইয়র্কের জাহাজঘাটায় একজন ভিখিরি আমার কাছে ভিক্ষে চেয়েছিল, কিন্তু ভিক্ষে দিতে আমার ঠিক সাহসে কুলোয়নি। সেই ভিখিরি একজন পঙ্গু নিগ্রো, পরনে ভদ্রস্থ পোশাক, এবং সে ভিক্ষা করে বেড়াচ্ছিল একটা মোটরাইজড ইনভ্যালিড হুইল চেয়ারে। এফটিএস ভাঙিয়ে মোট $520 সম্বল করে পরনির্ভর ওই ভ্রমণে ভিক্ষে দেওয়ার সাহস আমার আরও একটা কারণে হয়নি। ওখানে ভিক্ষের রেট কমপক্ষে $1, অন্তত তাই চায়। 50 বা 25 সেন্ট দিলেও হয়, কিন্তু সেটাই বা কম কি? আমাকে প্রায় $16.5 দরে একটি ডলার কিনতে হয়েছে। যোধপুর পার্কের একটি গলিতে সন্ধ্যের পর একটি বুড়ি রোজ ভিক্ষে করতে বসে। একদিন বাসে কুড়িয়ে পাওয়া 2টো সিকি তার কলাই করা থালায় ফেলাতে তার অবিমিশ্র বিস্ময় দেখে মায়া হয়েছিল। এতটা সে আশাও করেনি। এদেশেও আজকাল ভিক্ষের রেট বেড়ে গেছে বটে। 1 পয়সা দাও গো বাবু, 1 পয়সা দাও। এর যুগ আর নেই। 5, 10, 20 পয়সা করে রেট যাচ্ছে এখন। দানকে দান, পুণ্যকে পুণ্যি। 20 পয়সা অবধি তেমন গায়েও লাগে না। দাতা গ্রহীতা 2 পক্ষই খুশি। কিন্তু নিউ ইয়র্কের জাহাজঘাটায় যার দেখা পেলুম সে হলো রাজ ভিখিরি। শতশ্চল হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে ভিক্ষে করে। তাছাড়া আছে ভাতার নিশ্চয়তা, মাথার ওপর মজবুত ছাদ, দিনে 4-5 বার ভালো খ্যাটের বন্দোবস্ত, রঙিন টিভি বা ফ্রিজ তো ফালতু জিনিস কার ঘরেই বা নেই। সুতরাং তার ঘরেও হয়তো আছে। আর আছে বিনা পয়সায় রাজকীয় চিকিৎসার ব্যবস্থা। দিনে যদি ভিক্ষে করে তার নিজের পক্ষে $50 আয় হয়, তাহলে তার দৈনিক আয়টাও তো আমাদের দেশের অনেক কেরানিবাবুর মাসিক আয়ের চেয়েও বেশি। আর তার ভিক্ষালব্ধ মাসিক আয় আমাদের 22-23 হাজার টাকার কাছাকাছি দাঁড়িয়ে যায়। জাহাজঘাটার ভিখিরিকে সুতরাং ব্যাপারটা বোঝানোর উপায় ছিল না যে তাকে ভিক্ষে দেওয়াটা আমার স্পর্ধার সামিল। তা বলে আমেরিকায় গরিব বা দুঃখী নেই এমন নয়, বেকারও বিস্তর। পুঁজিবাদের কলুষ তো থাকবেই। আছে ঝুপড়ির বাসিন্দা, নোংরা ঘাঁটা মানুষ, কিন্তু তাদের মান আমাদের দেশের মতো নয়, বিস্তর ফারাক। ভিখিরি দিয়ে ব্যাপারটা শুরু করেই মনে হচ্ছে এসব ঘটনা গড়পড়তা বাঙালি জানে। তারা মার্কিন দেশের ইতিবৃত্ত কিছু কম পড়েনি। আকছার বাঙালিরা আজকাল বিদেশে যাচ্ছেও। আমেরিকাতেই এখন অভিবাসী বাঙালির যা সংখ্যা দাঁড়িয়েছে, তাতে মিলেজুলে তারা ওখানে একটা মিনি বেঙ্গল রাজ্য তৈরি করে নিতে পারে। সুতরাং আমার এই হাঁপড়হাঁটি হলো গিয়ে মায়ের কাছে মাসির গল্প। তা হোক, আমেরিকার কথা বারবার শুনলেও পুরনো হয় না, বরং একটু রং চড়িয়েই বলবো না হয়। লাকসই করে কোনো মেম সাহেব বা বাঙালি প্রবাসী তরুণীর সঙ্গে একটা প্রেম কাহিনীও জুড়ে দেওয়া যাবে। আমার দৌড় অনেককাল অবধি বাংলা, বিহার, ওড়িশার সীমা ডিঙোয়নি। 1975-এ প্রথম দিল্লি যাওয়ায় সে কি উত্তেজনা! দিল্লি, আমি তাহলে দিল্লি যাচ্ছি! তারপরে অবশ্য নানা কাজে অকাজে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি টানা মারতে হয়েছে। তবু অদেখা রয়ে গেছে কত রাজ্য। আমার তাতে দুঃখ নেই। আমি যাকে বলে ভ্রমণ বিলাসী তেমন নই। গেলেও হয়, না গেলেও চলে। বরং বাংলার গ্রাম প্রান্তরে ছোট ছোট স্বল্পক্ষণের ট্রিপ আমার ঢের বেশি প্রিয়। জ্যোতিষীদের মধ্যে বড্ড বেশি মতভেদ।
আমার কোষ্ঠী এবং হাত দেখে অনেকে বলেছেন বিদেশ যাত্রা নেই, অনেকে বলেছেন আলবাত আছে। আমি নির্বিকার, দিব্যি কলকাতায় থানা গেড়ে বসে মাঝে মাঝে সভা সমিতি, কুম্ভ মেলা করতে এখানে সেখানে গিয়ে একটা স্বদেশীয় বৃত্তে আটকা পড়ে যাচ্ছিলুম। বিদেশ নিয়ে কোনো হাহুতাশ ছিল না। বিশেষ করে আমেরিকা সম্পর্কে বীতস্প্রিয় হয়েছিলাম আমার বন্ধু সিরাজ সে দেশে ঘুরে আসার পর। সে এমন সব বর্ণনা দিত যে আমি তাকে মোটেই বিশ্বাসযোগ্য বলেই মনে করতাম না, ভাবতুম ওর মগজ ধোলাই হয়ে গেছে। কিন্তু মুশকিল হচ্ছিল অন্য দিক থেকে। বন্ধু বান্ধবেরা প্রায় সবাই এক আধবার বিদেশ ঘুরে এসেছে, যারা যায়নি তারা মুষ্টিমেয়। আমি সেই অতিশয় সংখ্যালঘুর দলে, ফলে মর্যাদার বেশ হানি হচ্ছিল। আমার পক্ষে ততটা নয় যতটা আমার আত্মীয় স্বজন হিতৈষীদের পক্ষে। একটু আধটু গঞ্জনাও শুনতে হচ্ছিল, কিন্তু নিরুদ্যম ও গেঁতো আমার পক্ষে কিছু ঘটিয়ে ফেলা সম্ভব ছিল না। পরের পয়সায় বিদেশ ভ্রমণের নানাবিধ ফন্দি ফিকির আছে। যারা সেসব জানে তারা ভাগ্যবান। ধনী দেশগুলো নানা রকম খাতে টাকা খরচ করে থাকে। তৃতীয় বিশ্বের মানুষজনের জন্য তাদের কিছু বরাদ্দ আছে। এই বরাদ্দের সৎ ব্যবহার করতে যে পারে সেই বুদ্ধিমান। কিছুকাল আগে আমার এক শুভানুধ্যায়ী আমাকে একটা ফর্ম এনে দিয়ে বলল, ভাই তুমি এই ফর্মটা পূরণ করে এই ঠিকানায় পাঠিয়ে দাও, তাহলে আমেরিকা থেকে তুমি একটা বেশ ভালো স্কলারশিপ পেয়ে যাবে। আমি অবাক হয়ে তাকে বললুম, এ তো একটা দরখাস্তর ফর্ম দেখছি, এটা পাঠাতে যাব কোন দুঃখে? আমি তো মার্কিন দেশ ভ্রমণের জন্য তাদের বদান্যতার প্রত্যাশী নই। আমার শুভানুধ্যায়ী অত্যন্ত সমবেদনার সঙ্গে বলেছিল, কিন্তু এতে বিদেশ যাওয়াটা তো হবে, তুমি তো যাওনি কোথাও। তার এই সহানুভূতি দেখে আমি করুণ হাসি হেসে বললুম, বয়স আরও কম হলে এবং আত্মমর্যাদা বোধটা এমন টান টান না হয়ে উঠলে হয়তো তোমার প্রস্তাবটা লুফে নিতুম, কিন্তু এখন আর পেরে ওঠা যাবে না। তারা আমন্ত্রণ জানালে আপত্তি ছিল না। তার দেওয়া ফর্মটা প্রত্যাখ্যান করলেও আমার জ্ঞানোদয় হয়েছিল যে এই রকম সব ফর্ম টর্ম পূরণ করে বিদেশ যাওয়ার ফিকির আছে। লেখক, ছাত্র, গবেষক, অধ্যাপক, ডাক্তার, শিক্ষক, শিল্পী, সমাজসেবক, গায়ক, বাদক, মৃৎশিল্পী, পটুয়া, অভিনেতা অভিনেত্রী, রোগী প্রভৃতি সকলের জন্যই ব্যবস্থা আছে। শুধু খোঁজ খবর রাখা এবং ঝোপ বুঝে কোপ বসানোর বুদ্ধি থাকা চাই। লেখকদের কথা খানিকটা জানি। মার্কিন সরকার প্রতি বছরই ভারতবর্ষ থেকে এক আধজন লেখককে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায়। তাছাড়া আইওয়া বিশ্ববিদ্যালয়ের রাইটার্স ক্যাম্প তো আছেই, কিন্তু সেসব হলো শিকে ছেঁড়ার গপ্প। আজকাল সেই সুযোগের অভাব নেই, এই কথাটা ভারী সত্য। মার্কিন দেশ নিয়ে আমার প্রথম প্রতিবেদনটি বেরোনোর পরই আমি বিস্তর চিঠি আর টেলিফোন পেয়েছিলাম সে দেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে। ফলে বুঝতে অসুবিধা নেই যে অনেকের কাছেই আমেরিকা এক স্বপ্নময় সব পেয়েছির দেশ। এই গরিব দেশের মানুষজন তো চাইবেই সেখানে যেতে। দুঃখের বিষয়, বিদেশে যাওয়ার সুযোগ যত, তার চেয়ে উমেদারের সংখ্যা বহু বহু গুণ বেশি। কিন্তু লোকে যায়। স্বপ্ন বুকে পুষে বেঁচে থাকা বহু লোক এখনো আছে। না গিয়েও জানা ছিল 12,000 মাইল দূরে সাহেবরা একটা ঝাঁ চকচকে আজব দেশ বানিয়ে রেখেছে। খুঁড়োর কলের মতো সেই বস্তু আমাদের মাঝে মাঝেই উত্তেজিত ও লোভাতুর করে তোলে। সাহেবদের ওপরে আমাদের নানা কারণেই হিংসের সবচেয়ে বড় কারণ অবশ্যই তাদের দেদার টাকা আর ঐশ্বর্য। ওই বড় লোকেদের দেশে যাওয়ার জন্য আমি যে আমন্ত্রণটি পেলুম,
সেটি কিন্তু বেশ দরিদ্র। দেদার বিদেশি মুদ্রার প্রতিশ্রুতি নেই, ভ্রমণ ভাতা নেই, হাত খরচ নেই, শুধু যাতায়াতের ভাড়া আর থাকা খাওয়ার ব্যবস্থা। আনন্দবাজার পত্রিকার দপ্তরে এক লোডশেডিংয়ের ঘুটঘুটি অন্ধকারে এক বিনয়ী যুবক প্রস্তাবটি মৌখিকভাবে নিয়ে এলো। প্রবাসী বাঙালিদের বঙ্গ সম্মেলন হলো উপলক্ষ। আমন্ত্রণটি গ্রহণ করব কি করব না সে বিষয়ে আমার দ্বিধা ছিল। প্রবাসী বাঙালিরা আমাদের অনুপাতে যতই ধনী হোক না কেন, তারা অধিকাংশই চাকুরিজীবী। তাদের যা কিছু উদ্যোগ তার সবটাই চাঁদা নির্ভর। এই চাঁদার টাকায় বিদেশ ভ্রমণ আমার পছন্দ নয়। কষ্টার্জিত টাকা এভাবে খরচ করতে তাদের হয়তো কষ্ট হবে। আর এমন উচ্চবৃত্তি করে আমার যাওয়াটা দরকারই বা কি? দরকার যে আমার নয় তাদেরই, এই কথাটি যুবকটি আমাকে বুঝিয়ে বলেছিল। তার কথা আগেও লিখেছি, সুদীপ্ত। আমি শেষ অবধি না গেলে আর কাউকে তারা নেবে বটে, কিন্তু আমি কি কষ্ট করে যেতে পারবো না? তার কাঁচুমাচু মুখখানা অন্ধকারেও মোমের সামান্য আলোয় দেখে রাজি হয়ে গেলুম। আমি বেশিরভাগ সময়েই ভ্রমণে বিস্তর কষ্ট পেয়েছি, তার কারণ আমি আঘাটাতেই ঘুরেছি বেশি। একবার আমাকে অফিস থেকে পাঠানো হয়েছিল রামচন্দ্রের বনবাসের পথ পরিক্রমায়, অযোধ্যা থেকে রামেশ্বরম অবধি। সে যাত্রায় যেমন থ্রিল ছিল তেমনই কষ্ট। তার উপর আমার আবার বরাবরই নিজের বোঝা নিজে বওয়া অভ্যাস। ওই গোটা পথ পরিক্রমায় একটাও কুলি নিইনি। প্রথমবার কুম্ভমেলায় গিয়ে প্রয়াগের মাঠে যে খাওয়া দাওয়ার কি সাংঘাতিক কষ্ট পুইয়েছি তা আমিই জানি। তার উপর রোজ 10-12 মাইল হাঁটা। খিদে পেত কিন্তু ভদ্রস্থ কোনো খাবার জুটত না। 7 দিনে 10-12 কেজি ওজন কমে গেল। যখন বাড়ি ফিরলাম তখন বউ অবধি দেখে চিনতে পারল না। নিরামিষাশী বলে আমার আরও কষ্ট। সেবার মধ্যপ্রদেশে সরকারি আমন্ত্রণে বিশাল একখানা ভ্রমণের চক্করে বেরিয়েও কিন্তু খাওয়া দাওয়ার বিস্তর ঝামেলা পোহাতে হয়েছিল। আমি পেঁয়াজ রসুন অবধি খাই না, ফলে অনেক জায়গাতেই ভাত আর লঙ্কা ছাড়া কিছুই জোটেনি। ডালে পেঁয়াজ, তরকারিতে পেঁয়াজ আমাকে বহুবার অভুক্ত রেখেছে। একবার এক টুরিস্ট লজের নেপালি রাঁধুনিকে পেঁয়াজ ছাড়া রান্না করার অনুরোধ জানানোয় সে প্রবল উষ্মার সঙ্গে বলেছিল, পেঁয়াজ ছাড়া সবজির কোনো টেস্ট হয় না, সুতরাং সে আমাকে বেগার পেঁয়াজ রেঁধে খাওয়াতে পারবে না। আর একবার মাদ্রাজে সারা শহর প্রায় চষে ফেলতে হয়েছিল পেঁয়াজবিহীন মধ্যাহ্নভোজের সন্ধানে। ভ্রমণের আরও নানাবিধ কষ্ট আছে, বিশেষ করে একাকী ভ্রমণ করার, বিশেষ করে অসুখ করলে। ভ্রমণ নিয়ে এত কথা বলছি তার কারণ আমি কষ্টের ব্যাপারে কতটা পোক্ত সে বিষয়ে আলোকপাতের জন্য। আমেরিকা ভ্রমণ হয়তো ততটা কষ্টকর হবে না, হলেও কষ্টটা গায়ে না মাখলেই হলো, আমার অভ্যাস আছে। তাই ধনী দেশে গরিব ভ্রমণে শেষ অবধি রাজি হয়ে যেতে হলো। কিছুদিন পরে জানা গেল বঙ্গ সম্মেলনের লেখক হিসাবে প্রথম আমন্ত্রিত আমি নই, সমরেশ বসু। আচমকা তাঁর দেহাবসান হওয়ায় দ্বিতীয় নির্বাচন আমি। এটা শোনার পর মনটা কিছুটা খারাপ হয়ে গেল। সমরেশ বসু মস্ত লেখক হওয়া সত্ত্বেও বিদেশ গমনের বিশেষ সুযোগ তার হয়নি, যদিও আকাঙ্ক্ষা ছিল প্রবল। সম্ভবত ফিকিরগুলো তাঁরও ভালো জানা ছিল না।
ফিকিরের লোক না হলে ভারী মুশকিল। তাঁর পুত্র ইংল্যান্ডে থাকাকালে নিজের উদ্যোগে একবার বিলেত যাত্রায় ব্রতী হয়েছিলেন, কিন্তু শেষ অবধি তা ঘটে ওঠেনি। বেশ পরিণত বয়সে বিদেশ থেকে একটি ভদ্রগোছের আমন্ত্রণ পেয়েছিলেন রাশিয়ায়। তারপর ফ্রাঙ্কফুর্ট বইমেলা উপলক্ষে আমন্ত্রিত হয়ে নয়, খানিকটা নিজের উদ্যোগে, খানিকটা প্রবাসী বাঙালিদের বদান্যতায়। তাঁর মতো লেখক বিদেশে যাওয়ার আরও কিছু সুযোগ পেতে পারতেন, পাননি। ফিকিরগুলো অবশ্য অন্যেরা কাজে লাগিয়েছিল। শরীর যখন অশক্ত, হৃদযন্ত্র যখন বারবার বিপদ সংকেত দিচ্ছে, দিনে যখন 10-12 রকমের ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে এবং একা কোথায় যাওয়ার সাহসটুকু পর্যন্ত নেই, তখন সুদূর আমেরিকা থেকে বঙ্গ সম্মেলনের দরিদ্র নিমন্ত্রণ তাঁর কাছে এসেছিল। তিনি গ্রহণও করেছিলেন। তাঁর চিঠিটি পরে সমারভিলে বঙ্গ সম্মেলনে প্রদর্শিত হয়েছে। এই নেপথ্য কাহিনী জানার পর অবশ্য বঙ্গেও সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেছিলাম বলে কিছুটা স্বস্তি বোধ করেছি। সমরেশ বসুর শূন্যস্থান পূর্ণ করার সাধ্য আমার নেই, তবে তাঁর জায়গাটি যে একেবারে ফাঁকা গেল না, এইটুকুই সান্ত্বনা। বিদেশে যাওয়ার দূরতম আশাও ছিল না বলে আমি পাসপোর্টের দরখাস্তও কখনো করিনি। শুনেছিলাম সেটা বেশ ঝঞ্ঝাটের ব্যাপার। পাসপোর্টের জন্য খুব ভিড় হয় এবং দীর্ঘ লাইনও পড়ে। ভিড়কে আমি ভীষণ ভয় পাই এবং দীর্ঘ লাইনে দাঁড়ানোর ক্লান্তিকর ধৈর্য আমার এখন নেই। সুদীপ্ত অবশ্য আমাকে এই ঝামেলা থেকে অব্যাহতি দিয়েছিল। ফর্ম সেই পৌঁছে দেয়, তবে ব্যাপারটা তেমন নির্ঝঞ্ঝাট হয়নি। পূর্ববঙ্গে দেশ এবং পেশায় সাংবাদিক বলে পুলিশি তদন্তে কিছুটা জটিলতা দেখা দিয়েছিল এবং পাসপোর্টটি আদায় করতে আমাকে বেশ ছুটোছুটি করতে হয়। পাসপোর্ট যখন হাতে এলো তখন সময়ের পুঁজি বড্ড কম। ইচ্ছে ছিল প্যারিস এবং লন্ডন শহরে খানিকটা সময় কাটিয়ে যাব, সেটা ফিরতি যাত্রার জন্য মুলতবি রাখতে হলো। এদিকে সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে বিদেশ যাত্রার সুলুক সন্ধান পাখি পড়া করে শেখাচ্ছে, কারণ বিদেশ যাত্রায় নানা গাঁট, নানা আট ঘাট, সেসব আমার জানা নেই। সুনীল দুনিয়া চষে বেরিয়েছে, সুতরাং তার কাছে পাঠ নেওয়াই উপযুক্ত। পাসপোর্টের নম্বর মুখস্থ করা থেকে শুরু করে কোন এয়ারপোর্টে কী ব্যবস্থা, সেই সব এই গারল সহকর্মীটিকে রোজ শেখাচ্ছে। আর আমার প্রথম বিদেশ যাত্রার উদ্যোগ আয়োজনের মধ্যেই সুনীল টুক করে মাসখানেকের মধ্যে একটা ছোট্ট ইউরোপের ট্রিপ সেরে এলো। হাওয়াই জাহাজে দিল্লি, বোম্বাই, মাদ্রাজ বা শিলিগুড়ি কিংবা আগরতলা বহুবার যাতায়াত করেছি বটে, কিন্তু দীর্ঘ বিমান যাত্রা কীরকম হবে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা করা শক্ত হচ্ছে। আমার বউ যখন শুনল যে আমেরিকা যেতে আমাকে প্রায় 17-18 ঘন্টা আকাশে থাকতে হবে, তখন তার চোখ কপালে উঠল এবং উদ্বিগ্ন মুখে মৃদু মৃদু আপত্তি তুলতে লাগলো। সবাই জানে যে মানুষের মন বড়ই বিচিত্র। বিমান দুর্ঘটনার আশঙ্কা আমার স্ত্রীর ছিল বটে, কিন্তু তার বেশি ভয় প্লেনটা যখন আটলান্টিকের উপর দিয়ে যাবে তখন যদি কিছু হয়। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললুম, ডাঙায় পড়লে তো ব্যথা বেশি লাগবে, জলে পড়লে ততটা লাগবে না। ভয় পেলেন আমার অশীতিপর বৃদ্ধ পিসিমাও। পিঠে হাত বোলাতে বোলাতে অর্ধস্ফুট গলায় ঢাকাই বাংলায় যা বললেন তার অর্থ দাঁড়ায়, ওই সব বিদঘুটে দেশে যাওয়ার এমন কী বা দরকার, না গিয়েও তো কত লোক দিব্যি আছে। কিন্তু সময় হয়েছে নিকট, এবার বাঁধন ছিঁড়তে হবে। সুতরাং নানা রকম ইয়ার্কি ঠাট্টা দিয়ে এইসব তাৎক্ষণিক লঘু মেঘ কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
বোঝানোর চেষ্টা করেছি যে সারাদিনের সব সময়ই পৃথিবীর নানা আকাশে ভাসমান কয়েক হাজার মানুষ রয়েছে, নানা এয়ারলাইন্সের নানা বিমানে, নানা গন্তব্যে। আমি জীবনে প্রথম এরোপ্লেনে চড়ি নিতান্ত কিশোর বয়সে। বানে ভাসা উত্তরবঙ্গের কোচবিহারে আটকা পড়ে আছে। ট্রেন লাইন ভেসে গেছে, বাস রাস্তা তখন ছিলই না, স্কুল হোস্টেল বন্ধ। শিলিগুড়িতে মা বাবার জন্য প্রাণ আকুলি বেকুলি। এমন সময় খবর পাওয়া গেল কোচবিহার শিলিগুড়ি একটা মালের প্লেন ফ্লাইট দিচ্ছে। গোটা 15 টাকা হলে যাওয়া যাবে। 15 টাকা তখন অনেক টাকা। তবু জলবন্দি কোচবিহার থেকে উদ্ধার পাওয়ার জন্য সে টাকা কবুল করে প্লেনের জায়গা বুক করলুম। যাত্রার দিন নীলকুঠির এয়ারপোর্টে হাঁ করে আকাশমুখ তাকিয়ে প্লেনের আশায় দাঁড়িয়ে আছে। প্লেনের কোনো নির্দিষ্ট সময় নেই, যখন আসবার আসবে। আমার মতো আরও 10-12 জন উজবুক লোক অবিকল আমারই মতো অপেক্ষারত। ঘণ্টা 2-4 তৃষিত প্রতীক্ষার পর দিগন্তে ফড়িংয়ের মতো ডাকোটা বিমানটিকে দেখা গেল। অমনি আসছে আসছে চাপা উত্তেজনার একটি হিল্লোল বয়ে গেল সকলের মধ্যে। কোচবিহার বিমানবন্দর নিতান্তই একটি বড়সড় মাঠ মাত্র। একদিকে ছোট্ট একটু অফিস, তার কোনো কৌলিন্য ছিল না। বেসরকারি একটি বিমান সংস্থা সেখানে দৈনিক একটা সার্ভিস চালু রেখেছিল। সে বিমান কলকাতা যায়। শিলিগুড়ি বিমানটি নিয়মিত নয়, বোধহয় বন্যার জন্যই অনিয়মিত ট্রিপ দিচ্ছিল। বিমান এবং পাইলট সম্পর্কে আমার যেসব সাংঘাতিক উচ্চ ধারণা ছিল তা সব নস্যাৎ হয়ে গেল বিমানটি গড়গড়িয়ে সামনে এসে থামার পর। নিতান্তই হতশ্রী চেহারার ডাকোটা, তাও যাত্রী বিমান নয়। 2-4 জন যাত্রী আর বিপুল মাল নামানো হলো। ফের বিপুল মাল বোঝাই হতে লাগলো। মাল ওঠার পর যাত্রীদের উঠতে দেওয়া হবে না। মাল ওঠার পর যাত্রীদের উঠতে হলো। পাইলট দেখে এত হতাশ হয়েছিলাম যে বলার নয়। রোগা চেহারার সাধারণ একজন বাঙালি, পোশাক সাদামাটা, শার্ট প্যান্ট। লোকটা নেমে এসে এক চিনে বাদামওয়ালার কাছ থেকে 1 আনার বাদাম কিনে ফাওয়ের জন্য ঝগড়া করছিল। সেই প্লেনে উঠে দেখি দুধারে লম্বালম্বি 2টি অ্যালুমিনিয়ামের সিট বেল্ট, গদি ইত্যাদির নাম গন্ধও নেই। মাঝখানে বিপুল মাল স্তূপাকার, মেঝে বসানো আংটার সঙ্গে দড়ি দিয়ে সেগুলো খুব টাইট করে বাঁধা। তামাক পাতা এবং চটের গন্ধে এবং ধুলোয় বাতাসটা ভারী। ঢিলে নাটবল্টু এবং পুরনো ইঞ্জিনের বিকট শব্দ করতে করতে সেই প্লেন খানিকটা দৌড় দিয়ে আকাশে লাফ মারল। আমার পাশে বসা মারোয়ারি যুবকটি আই বাপ বলে চেঁচিয়ে আমার কাঁধ খামচে ধরল। টালমাটাল অবস্থা। তবে হ্যাঁ, জানলা দিয়ে সেই প্রথম ওপর থেকে পৃথিবীর দৃশ্য দেখা। পুরনো ডাকোটা, মালপত্র, শব্দ এবং সব অসুবিধে মুহূর্তে ভুলে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলুম নিচে। আদিগন্ত সবুজ প্রান্তর, নদী, ঘরবাড়ি, যেন খেলনার জগৎ। আর কতটা দিগন্তে এসে গেল চোখের সীমানায়। এতখানি দিগন্ত একসঙ্গে তো কখনো দেখিনি। এভাবে নিরালম্বে আকাশে ভাসিনিও তো কখনো। ধীর গতির সেই প্লেনে কোচবিহার থেকে শিলিগুড়ি যেতে মিনিট 20 সময় লেগেছিল। পরবর্তী বহু বছর আমার বিমানবিহীন জীবনে ওই 20 মিনিটের স্মৃতি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কত রকমভাবে যে সেই স্মৃতি রোমন্থন করেছি, আর কতবার যে সে গল্প লোককে শুনিয়েছি তার হিসাব নেই। বোধ হয় সেই ঘটনার 20 বছর বাদে ঝকঝকে আধুনিক বোয়িং বিমানে চেপে অবাক হয়ে দুটো ঘটনাকে মেলানোর চেষ্টা করলাম। মিলল না। পৃথিবী কত এগিয়ে যাচ্ছে, পৃথিবী ঠিক কতটা এগিয়েছে তা ভারতবর্ষ থেকে ততটা বুঝবার উপায় নেই। এদেশে বোয়িং চলে, রকেট উৎক্ষেপণ হয়, পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়।
আবার এদেশে কাঁচা রাস্তায় গরুর গাড়ি চলে, গাঁয়ের মেয়েদের 5 মাইল দূর থেকে পানীয় জল আনতে হয়। এরকম সহাবস্থান আর কোথাও তেমন দেখা যাবে মনে হয় না। যাই হোক, ভারতবর্ষে প্রগতিশীল দুনিয়ায় এক একটা তরঙ্গ এসে লাগে বটে, কিন্তু তার অভিঘাতে কিছুই উল্টে পাল্টে যায় না। এখানে বিবর্তন ঘটে ওই গরুর গাড়ির চাকার আবর্তে। পৃথিবী কতটা এগিয়েছে সেটা সরেজমিনে দেখার জন্য অন্তত একবার দেশের বাইরে যাওয়া প্রয়োজন ছিল, তাগিদ না থাকলেও। কিন্তু বিদেশ যাত্রার আনন্দ বা উত্তেজনা কোনোটাই বোধ করার অবকাশ জুলাই মাসে আমার ছিল না। উদ্দণ্ড কাজের তাড়ায় আমি তখন আকণ্ঠ ডুবে আছি। অত খাটুনির পর রাতে মোষের মতো ঘুমোই, স্বপ্নও দেখি না। আমেরিকা থেকে প্রথম আমার তল্লাশ নিতে এলো পড়ু, অর্থাৎ প্রবীর সাহা। হাস্যময় সুপুরুষ যুবক, কথা যা বলে তার চেয়ে বেশি হাসে। হাসি দিয়ে কথার অভাব অনেকটা পুষিয়ে দেয়। প্রথম প্রশ্ন, যাচ্ছেন তো দাদা? যাচ্ছি। আমার কিন্তু ভীষণ, শুধু আমার নয়, আমরা ভীষণভাবে অপেক্ষা করছি। কোনো চিন্তা করবেন না, আমরা সব দায়িত্ব নেব আপনার। পড়ু এখন মার্কিন নাগরিক, সেখানে বাড়ি গাড়ি করে স্থায়ীভাবে বসে গেছে। কেন যে মার্কিন নাগরিকত্ব নিল তার কোনো সদুত্তর দিতে পারেনি বটে, কিন্তু শুনেছে পরে প্রথম আমেরিকায় গিয়ে প্রচণ্ড কষ্টে আর অনিশ্চয়তার মধ্যে পড়েছিল সে। সেই সময়টায় যথেষ্ট লড়াই করতে হয়েছে নানা বিরুদ্ধতার সঙ্গে। নাগরিকত্ব নেওয়ার সময় এসে যেতেই সে তা নিয়েছিল। আসলে নাগরিকত্ব গ্রহণের ফলে চাকরির ক্ষেত্র অনেক প্রশস্ত হয়, নানা সুযোগ সুবিধেও পাওয়া যায়। রাত 2:30 অবধি লেখাপড়ার কাজ করে শুয়েছি। ভোরবেলা কলিং বেলের জরুরি শব্দে প্রায় কাঁচা ঘুম ভেঙে উঠে দরজা খুলে দেখি স্বাস্থ্যবান, বিরল কেশ, হাসি মুখ এক ভদ্রলোক দাঁড়িয়ে। ঘুম ভাঙিয়েছেন বলে খানিকটা অপ্রতিভ, ভারী অপ্রস্তুত হয়ে বললেন, আপনার ঘুমটা ভাঙালুম, কিছু মনে করবেন না। আমি রথিন গাঙ্গুলি, নিউ জার্সি থেকে আসছি। আসুন আসুন, বসুন। উনি খুব সংকোচের সঙ্গে বললেন, না না, বসলে আপনাকে আরও ডিস্টার্ব করা হবে। আমি শুধু জানতে এসেছি আপনি বঙ্গ সম্মেলনে যাচ্ছেন তো? হ্যাঁ যাচ্ছি, কোনো চিন্তা করবেন না, আমরা খুবই এক্সপেক্ট করছি। আমি তাকে একরকম জবরদস্তি করেই ঘরে এনে বসালুম। বঙ্গ সম্মেলনের কর্মকর্তা লালমোহন হোরের অন্তত খান 2 চিঠি ততদিনে এসে গেছে। সম্মতি জানিয়ে সেই 2 চিঠির জবাবও দিয়েছি। তবে যখনকার কথা লিখছি তখন পাসপোর্ট হাতে আসেনি। রথিনবাবু বিদায় নিলেন। কয়েকদিন পরে অফিসে এসে হাজির রণজিৎ দত্ত। নমস্কার, আমি রণজিৎ দত্ত, আমেরিকা থেকে আসছি। আরে আসুন আসুন, কী ব্যাপার? বঙ্গ সম্মেলনে আপনি তো যাচ্ছেন, পাকা খবরটা নিতে এলাম। কথায় বাঙাল টান এবং ভারী অমায়িক রণজিৎবাবুকে প্রথম দর্শনেই ভালো লাগে। সংবাদ বিচিত্রা নামে একটি নিয়মিত পত্রিকা প্রকাশ করে থাকেন আমেরিকা থেকে। সঙ্গে সাদামাটা চেহারার স্ত্রী। পরে এই বৌদিকেই সমার ফিরে দেখে আমি চিনতেই পারিনি। পরনে তখন চস্ত মার্কিন পোশাক এবং মুখে ফটাফট মার্কিন ইংরেজির ট্যাট সাবমেশিন গান। এলো ধ্রুব কুণ্ডু। দাদা, আপনি যাচ্ছেন তো? ওখানে গিয়ে আমরা কিন্তু আপনার অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাচ্ছি রে ভাই, যাচ্ছি, না গিয়ে তো উপায় নেই দেখছি। হাইনরিখ বোলের একখানা গল্পে সেই যুদ্ধে গমনোদ্যোগী ছেলেটার কথা মনে পড়ল। তাকে যুদ্ধে যেতেই হচ্ছে। সারাদিন শহরে কেবলই ভ্যাপড় ভ্যাপ যুদ্ধের বাজনা বাজছে, আর ছেলেটার মনে হচ্ছে বাজনার শব্দ বলছে, আমি কি তবে যাবই? আমার সেই অবস্থা। আমি কি তবে যাবই? সাহেবদের দেশে যাবই তাহলে? কোনো বাধা এসে দাঁড়াবে না তো? যাওয়ার আগে কোনো অসুখ হয়ে বসবে না তো? হঠাৎ পড়ে টরে গিয়ে ঠ্যাং ভেঙে যদি শয্যা নিতে হয়? যদি না, থাকবে, এত যদির ওপর তো কিছুই রচনা করা যায় না।
কিন্তু ওদিকে নিউ জার্সি থেকে লোকজন ও চিঠিপত্র প্রচুর আসতে শুরু করলো। সমিতা দাশগুপ্ত লিখলেন তাঁরা অপেক্ষা করছেন খুবই অধীর আগ্রহে। লোক মারফত রমেন পাইন জানালেন ওয়াশিংটনে তার অতিথি হতে হবে। ইত্তাকার আরও। সাগরদা, দেশ সম্পাদক সাগরময় ঘোষ জ্যোতিষদাকে, দেশ পত্রিকার প্রধান পরিচালকদের একজন, ডেকে বললেন শীর্ষেন্দু তো আমেরিকা পালাচ্ছে, যাওয়ার আগেই পুজোর লেখাটা আদায় করে নেবে কিন্তু। সেই নির্দেশ অনুযায়ী ভালো মানুষ নিরীহ অজাতশত্রু জ্যোতিষদা হঠাৎ এমন কালা পাহাড় হয়ে আমাকে তাগাদায় অস্থির করে তুললেন যে আমি ওই নিরীহ মানুষটির মধ্যে চেঙ্গিস আইভান দি টেরিবল এবং ড্রাকুলার সংমিশ্রিত রূপ দেখতে লাগলাম। রমাপদদা, আনন্দবাজার পুজো সংখ্যার কাণ্ডারি, মাথা নেড়ে হতাশ গলায় বললেন আমেরিকা যাচ্ছেন? পুজো সংখ্যার লেখাটার তাহলে 12টা বাজলো। আমার নিকটতম সহকর্মী হলেন কবি সুনীল বসু। আমার পাশেই বসেন। অমন সজ্জন মানুষ আর হয় না, কিছুটা অন্যমনস্ক, সরল, আপন ভোলা লোক। তিনি শুনে হঠাৎ একদিন হাহাকার সহযোগে বলে ফেললেন তুমিও আমেরিকা যাচ্ছ? তাহলে আর বাকি রইল কে? বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল বাঙালির আমেরিকা দর্শনের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটি আগামীকালই আসবে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আর যদি এরকমই অনেক গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সুবচনের সাহিত্য সভা, সেখানে ক্লিক করুন। করলে খুলে যাবে হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানে আজ পর্যন্ত আমি যা যা গল্প আপলোড করেছি সবই বিভাগ অনুযায়ী পাবেন। সেইগুলিই শুনুন যতক্ষণ না নতুন পর্বটা আনছি। আর আজ বিদায় নিলাম। নমস্কার।